যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা উনি যে সময় ঢুকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়। সবাই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্রটা অবৈধ। কেন অবৈধ মনে করা হয়েছে সেটা যুক্তি হলো প্রাথমিকভাবে যে কন্ডিশন দেওয়া হয়েছে একটা স্মল আর্ম মানে পিস্তল বা রিভলভার জাতীয় অস্ত্র নেওয়ার জন্য, সেটা অন্তত দুটো জায়গায় জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাচ করেন না। বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে, এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত। আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন উন্নত বিশ্বে। এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। সরকার কি নিয়মের ব্যত্যয় হলো কিনা এই ব্যাপারে কি কোনো তদন্ত করছেন আভ্যন্তরীণ ভাবে? সম্প্রতি সময় বাংলাদেশ উপদেষ্টা আসিফ মাহমুদ এই সাজা থেকে তিনি বাঁচতে পারবেন না, এই সাজা তাকে পেতেই হবে এবং সেই সিদ্ধান্তই আসতে যাচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ যে অন্যায় কাজ করেছে সেই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হতে চলেছে। ভিডিওটা না টেনে একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন এদিকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু ভারী যাই হোক অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকেছিলেন, কিন্তু সেইখানে ভিডিও স্ক্রিনে একটু ভালো করলে খেয়াল করে দেখা যায় তার ব্যাগ নিয়ে কিন্তু সেখানে কার সাজি হয়েছে, যেটা অনেকের হয়তো বা চোখে পড়েনি। তবে আজকের এই ভিডিওটা দেখলে পরে আপনার চোখে পড়বে এবং বিস্তারিত ঘটনা জানতে পারবেন। চলেন আমরা মূল ভিডিওতে ফোকাস করি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। নেওয়া উচিত। আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত এবং তার লাইসেন্স দেওয়া উচিত কিনা তিনি একটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন যে যারা গত বছর জুলাই আগস্টে জঙ্গি আন্দোলন করেছেন তারা জীবন নাকি হুমকির মুখে। উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু প্রোটোকল পান, তার সিকিউরিটি রাষ্ট্র নিশ্চিত করেছে, রাষ্ট্র তাকে সিকিউরিটি দিয়েছে। তো একজন উপদেষ্টা রাষ্ট্রের সিকিউরিটি পাওয়ার পরেও নিজে তিনি অস্ত্র ক্যারি করেন, এবং এটা তো এই প্রথম না, এর আগে ডোমেস্টিক এয়ারলাইন্সেও তিনি এরকম অস্ত্র সহ একবার ধরা পড়েছিলেন, কিন্তু উপদেষ্টা বলে তিনি পার পেয়ে গেছেন। এবং এবারও যখন তার গুলির ম্যাগাজিনটা পাওয়া গেল তিনি কিন্তু তার ব্যক্তিগত কর্মকর্তাদের ডেকে এটা হ্যান্ড ওভার করে দিলেন। এটা পারা যায় না, এইভাবে যে কেউ অস্ত্র গুলি এভাবে ক্যারি করতে পারে না, কিন্তু আইনের তোয়াক্কা সে করে না। এবং সাধারণ মানুষজনও কিন্তু চাইছে যে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তার এই যে অবৈধভাবে অস্ত্র ক্যারি করা এটার ব্যবস্থা নেওয়া উচিত। তো এটা নিয়ে এখন দেখা যাক। ডক্টর ইউনূসকে অন্তত একজন উপদেষ্টা বলেছে যে তাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু ডক্টর ইউনূস এই ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ দেখাননি, কারণ তিনি মনে করেন যে এইসব শিশু উপদেষ্টারা তার নিয়োগদাতা। এবং এই আসিফ মাহমুদ কিন্তু খুবই বিতর্কিত। গত 11 মাসে তার পিএস 311 কোটি টাকার চেয়ে বেশি নাকি লুটপাট করেছে, এবং তার বাবাকে নিয়েও অনেক সমালোচনা আছে। তার বাবা প্রচুর তদবির বাণিজ্য এসব কমিশনের এসব ব্যবসা করে বেড়াচ্ছে। তিনি এই ঠিকাদারি লাইসেন্সও করেছিলেন ব্যবসা করার জন্য, কিন্তু পরে
তোপের মুখে, পাবলিকের তোপের মুখে সেটা সে ক্যান্সেল করেছে। তো এই উপদেষ্টাদের এরাই বাংলাদেশ চালাচ্ছে, এবং এদের হাতে পড়ে বাংলাদেশ যে কিভাবে অধপতিত হচ্ছে তার আরেকটি প্রমাণ আমরা পেলাম গতকাল। উপদেষ্টা পরিষদ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস খোলার অনুমতি দিয়েছে। কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিংয়ের সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্রটা কি ছিল না এটা পরিষ্কার না। তো ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? তারপরে হচ্ছে তিনি বলছেন যে তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না, তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্সড অস্ত্র তিনি রাখেন। তাহলে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন। আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স করা অস্ত্র রাখতে পারেন কিনা। একটা রিপোর্ট কালের কণ্ঠে এসে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি, তার মধ্যে অন্যতম শর্ত হলো বয়স 30 থেকে 70 হতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 থেকে 70-এর মধ্যে? দেখা যাচ্ছে যে কোনোটাই না। 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকটি শর্ত আছে অন্যতম, সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, তিনি স্টুডেন্ট। একজন স্টুডেন্টের তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না, তার মানে হচ্ছে তিনি ইনকাম ট্যাক্সও দেন না, তার বয়সও 30 না। তাহলে তিনি কি নিয়মের ব্যত্যয় ঘটালেন? কিভাবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইলেন? গুরুতর একটা প্রশ্ন। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোলপাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। কিন্তু এখানেও সম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে, যেমন উপেক্ষা করা হয়েছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে ইশরাক, তিনি আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেন। তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে শেষ প্রান্তে সে কেন হবে। তো তার মানে আইন, আদালত, নির্বাচন কমিশন সবকিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখলেন। তো এখানেও দেখেন, এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 2016 যে নীতিমালা ব্যবহারের, আগ্নেয়াস্ত্র কারা পাবেন কারা পাবেন না, সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সমর্থ হতে হবে। বুঝলাম শারীরিক এবং মানসিকভাবে সমর্থ, তার বয়স হতে হবে 30 থেকে 70, এটা কভার করে না। পাশাপাশি আরো কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা হতে হবে। শুধু আয়কর দাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগে অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। তো ধারাবাহিকভাবে আয়কর কেমনি দেবে? তার 3 বছর আগে স্টুডেন্ট, সে তো ইনকাম ট্যাক্স দেন না। নীতিমালা অনুযায়ী আরো দেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার এবং রাইফেলের জন্য লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে এই 3 বছর তাকে ন্যূনতম 3 লাখ টাকা এবং শর্ট গানের জন্য ন্যূনতম 1 লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিকত্ব হন, তাকে 3 বছর ধারাবাহিকভাবে অন্তত 12 লাখ টাকা রেমিটেন্স পাঠাতে হবে। তো যাই অন্য সবকিছু বাদ দিয়ে, সে তো ইনকাম ট্যাক্স দেন না, বয়স তার 27, না বুঝলাম আরো 1 বছর হলো 28, 30 বছর তো না। তাহলে তিনি কিভাবে পাইলেন? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব কি হবে আমি বুঝতে পারছি না। দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলছেন, যে নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে অস্ত্র রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা। একজন মন্ত্রী সার্বক্ষণিকভাবে তিনি বাসায় থাকেন বা অফিসে থাকেন, সবসময় তিনি নিরাপত্তার মধ্যেই থাকেন। তাহলে তার মানে হলো সরকারের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সে যথেষ্ট মনে করছেন না। তাহলে তিনি আবেদন করতে পারতেন যে তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হোক। আমি জানি না, সার্বক্ষণিক নিরাপত্তাই তো সম্ভবত পায়, বাসা বাড়িতে সবসময় গানম্যান থাকার কথা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? মানে সরকারের নিরাপত্তাটাকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করলো, তার মানে যথেষ্ট নিরাপত্তায় তিনি সন্তুষ্ট নন। তো এই প্রশ্নগুলি আসলে কে জবাব দেবে? গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উত্থাপিত। অনেকের প্রশ্ন যে আসিফ মাহমুদ কিভাবে এই অস্ত্র তিনি ব্যবহার করেন এবং এই ম্যাগাজিন কিভাবে তিনি নেন। তার বয়স তো এখন পর্যন্ত 30 হয়নি, তো 30-এর আগে কিভাবে এই ছেলে
যতই লাইসেন্স প্রাপ্ত হোক না কেন, এটা লাইসেন্সের জন্য কিন্তু 2-3 লাখ করে টাকা দিতে হয়। এটা আপনারা ইতিমধ্যে হয়তো বা অনেকে জেনে গেছেন। তো এই টাকাগুলো তিনি কোথায় পাচ্ছেন বা কেনই বা তিনি ব্যবহার করছেন, এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আসছে। তো যাই হোক, এখন এই যে আপনারা যে ভিডিওটা দেখেছেন ব্যাগ নিয়ে কি কারসাজি হলো সেটা ভিডিও স্ক্রিনে দেখেছেন। এখন আপনাদের কাছে কি মনে হয় যে উপদেষ্টা আসিফ মাহমুদ যেটা করেছে খুব বেশি বড় অন্যায় কাজ করেছে, তাকে আর এক শাস্তি দেওয়া উচিত বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত? কি মনে হয় আপনাদের? অবশ্যই তা কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।